কখনো শান্ত, কখনো উজ্জ্বল। সমুদ্র যেন আমার জীবনেরই প্রতিচ্ছবি। সমুদ্রকে যতবারই ভালোবাসতে গেছি ততবারই যেন আমি মুগ্ধ হয়েছি। আর সেই মুগ্ধতার টানেই পরিবারের সাথে এইবারে পৌঁছে গিয়েছিলাম পুরীতে। এই যে লাগেজ নিয়ে যাচ্ছি, ওখানে 1.5 লেখা থাকে। এখান থেকে মেরিন ড্রাইভ 5 কিলোমিটার মতন রাস্তা, 300 টাকা নেবে। অটো করে যেতে যেতেই যখন সমুদ্রটাকে দূর থেকে দেখলাম, মনে হচ্ছিল দূরে আকাশের সাথে মিশে গেছে। হোটেল আমাদের আগে থেকেই বুকিং ছিল। এই হলো আমাদের হোটেল। হোটেলের নাম হোটেল দ্বীপ ফিঞ্চ। টোটাল 5 দিনের বুকিং ছিল আমাদের। আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে রুম, আয়নার ডিমান্ড ছিল, আয়না, একটাই এসি রুম, 2টো কিং সাইজ বেড। নাইট ল্যাম্প। এই চলে এলাম। আগে আমার ভ্লগ যারা দেখেছে তারা একে নিশ্চয়ই চেনে। এটি আমার ভাগনা গোলু। 4-5 মাস পর আমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন থেকে এসে স্নান করেই আমরা বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্ট, কারণ আমরা খেতে যাচ্ছি। একদম ঠিক। এখন ঘড়িতে বাজে 2:12। লাঞ্চ করতে যাচ্ছি আমরা। হোটেলটা খুব সুন্দর। এই হোটেলের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখান থেকে দূরেই কিন্তু সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে সমুদ্র। পুরীর মধ্যে আপনারা বহু বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তার মধ্যে কিছু বাঙালি রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। এই রেস্টুরেন্টটির নাম ছিল স্বাদে আহ্লাদে। যখন এই রেস্টুরেন্টে ঢুকলাম তখন মনে হচ্ছিল না যে পুরীর কোনো রেস্টুরেন্টে ঢুকছি। মনে হচ্ছিল কলকাতাতেই আছি। প্রত্যেকটি জায়গায় কলকাতার কালচার, কলকাতার আর্ট চোখে পড়ছিল। মেনু কার্ড হাতে পেতেই অ্যাজ ইউজুয়াল কিছু বাঙালি খাবার অর্ডার করে দিয়েছিলাম। সাথে সাথেই সুস্বাদু খাবারের আমাদের সামনের টেবিলটি ভরে গেল। গোলু প্রত্যেক ভিডিওতে যেমন করে তেমনই করছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লাঞ্চ খাবার পর মানে টেস্ট খুবই সুন্দর এখানকার স্বাদে আহ্লাদের রেস্টুরেন্টের। কোয়ালিটি দিক থেকে কিন্তু নির্দ্বিধায় বলবো যে স্বাদে খুবই বেটার। খুবই রান্নাগুলো বাঙালিয়ানা স্বাদ ছিল প্রত্যেকটা খাবারের মধ্যে। মাটন বলুন কিংবা যে চিংড়ি মাছের যে প্রিপারেশনটা নিয়েছিলাম আমরা, ভাত বলুন, সমস্তটাই কিন্তু টেস্ট হিসাবে খুব ভালো ছিল। ওকে, এবার আমরা হোটেলে যাব, একটুখানি রেস্ট নিতে হবে। সেই কোন ভোরবেলায় উঠেছি, একটু রেস্টের দরকার আছে। এবার আমরা হোটেলের দিকে যাব। ওখানে আমি এটাই হচ্ছে বাঙালিয়ানা। এই যে এত সুন্দর রুমটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে এই যে পাড়ের দড়ি, এই যে গামছা ঝুলছে, এইগুলি হচ্ছে বাঙালিয়ানা। আপনারা সব জায়গায় কি এরকম করেন? বসুন। আমাদের দিদিদের প্রত্যেকেরই ভোরবেলা করে উঠতে হয়েছে, তাই জন্যে একটু বেশিক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, ভেবেছিলাম একটু বিকাল থাকতে থাকতে সমুদ্রের ধারটা যাওয়া হয়নি। এখন একটু বেরোবো, সাইট সিন ঘুরবো। কালকের জন্য গাড়ি বুকিং করব, যেটা মেন করতে হবে। পারলে রাত্রের খাবার একবারে খেয়ে ঢুকবো। চলো একটু বেরোই সবাই মিলে। বেলায় সমুদ্রের পাশের দোকানগুলো সব বন্ধ থাকে, কিন্তু সন্ধ্যার পরই সমুদ্রের ধারে দৃশ্য চেঞ্জ হয়ে যায়। বহু মানুষ ভরে যায় মেরিন ড্রাইভের এই দুই পাশ। বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন খাবার, সমুদ্রের মাছ, কাঁকড়া, বিভিন্ন স্ন্যাক্স এবং বহু জিনিসপত্র যা কয়েকদিনের জন্য ঘুরতে আসা মানুষদের নজর কাড়ে। চলে গিয়েছিলাম স্বর্গদ্বার।
মানে এখানে যারা দাহ করতে আসে তারা এখানে বসে থাকে। এই যে এখানে এই যে স্বর্গদ্বার অলরেডি এখানে দাহ হচ্ছে। এবার আমরা স্বর্গদ্বারটা বাঁদিকে ফেলে রেখে সোজা এগিয়ে যাব। এখন হচ্ছে পিক টাইম সিজন, আর একটুখানি গেলেই কাকাতুয়ার প্যারার দোকানগুলো পড়বে, মানে খাজার দোকানগুলো। পুরীতে আসবো আর খাজা খাবো না, সেটা আবার কখনো হয় নাকি? 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই হোটেলটাতেই ছিলাম। গাড়ি বুকিং হয়ে গেল। এখানে একজন ছিল মানে চন্দনদা বলে বাঙালি, ওনার সঙ্গেই ফোনে কথা হচ্ছিল, গত কিছুদিন থেকেই কথা হচ্ছিল তার সঙ্গে। এখন ঘড়িতে বাজে 9:34। এখানে আমরা রাতের খাবারটা খাবো বলে এসেছি। ওয়েদার শুনছি কলকাতার দিকে খুব বৃষ্টি হচ্ছে, এখানে ওয়েদার গরম আছে ভালোই, ঘাম দিচ্ছে। যত এতে এই সময়টাতে গরম থাকবে, আর সমুদ্রের একটা নোনা হাওয়া, যার কারণে গা হাত প্যাট করে চ্যাটচ্যাট করছে, এটাই আর কি। খাওয়া দাওয়া করে বেরোলাম। আমরা রুটি নিয়েছিলাম, চিকেন তরকা নিয়েছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, স্যালাড ছিল। খুব রিজনেবল প্রাইসে ওই দাদা বৌদির রেস্টুরেন্টটা। মানে আমরা সব মিলিয়ে 780 টাকার বিলে হচ্ছে, অ্যান্ড খাবার দাবার খুব ভালো প্রাইসের তুলনায় দেখলাম। 10:39 আমরা ডিনারের পরে একটুখানি হাঁটাহাঁটির পরে এইসব 5-8টা মানুষ এইসব আমরা হোটেলে যাচ্ছি। আজকের মতন শেষ করব, ততক্ষণের জন্য গুড নাইট, বাই। তো গুড মর্নিং এভরিওয়ান। 4:56 এখন আমি আর বলু এসেছি সানরাইজ দেখতে। চলো তোমরাও দেখো। দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে। সূর্য তো রোজই ওঠে, কিন্তু দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশির সামনে দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে পূব আকাশ ফর্সা হতে দেখা এবং তারই সাথে সাথে চারিদিক সূর্যকিরণ ঝলমল করে ওঠার সাক্ষী হচ্ছিলাম। এরা তো আমার প্রত্যেক ভিডিওতেই থাকে। তার পাশেই দেখলাম একজন আর্ট স্টুডেন্টের হাতের কাজ। দূর থেকে দেখছিলাম কয়েকজন মাঝি মাছ ধরে নিয়ে আসছিল। তারা পাড়ে নৌকা বাঁধতে না বাঁধতেই সকলে তাদেরকে ঘিরে দাঁড়ালো টাটকা মাছের জন্য। গোলুর বায়না ডাকতেই অনেক বছর পর ঘোড়ায় উঠলাম। সেই লাস্ট 2012-এ কাশ্মীরে উঠেছিলাম। সানরাইজ দেখে ঘোড়া চড়ে অনেকক্ষণ ধরে সমুদ্রের পাশে কাটানোর পর এবার একটুখানি হোটেলে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বেরোবো। 9:45 বাজে আমরা হোটেল থেকে বেরোচ্ছি স্নান করার জন্য। সমুদ্রের কাছে এসেই বুঝলাম ওয়েদার ভীষণ খারাপ, তার জন্য সমুদ্রের ঢেউয়ের গতিও ছিল প্রচণ্ড। আকাশটা পুরো ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। নামার সময় দেখলাম আমার সামনেই একজনকে সমুদ্রের ঢেউ উল্টে কাছাড় মারল। এইসব দেখে গলা শুকিয়ে গেল। ভালো করে সব ঠাকুরকে ডেকে নিলাম। জয় কৃষ্ণ, জয় বিষ্ণু, জয় ব্রহ্মা, জয় শ্রীরাম, জয় লক্ষণ, জয় অনুকূল ঠাকুর, জয় লোকনাথ। আশেপাশে কোনো নুলিয়াকেও চোখে পড়ছে না যে ডুবে গেলে বাঁচাবে। এর মধ্যেই দেখলাম গোলু ও সুধাংশুদা নেমে পড়েছে। ব্যাস, আমিও নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম।
এই যে এখানে 3টে ব্যাঙ, যখন আমরা স্নান করছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে আমরা স্নানও করছি। যাই হোক, আমরা স্নান করে চলে এসেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এক পশলা করে, সবাইরই হাতে ছাতা নিয়ে যাতায়াত করছে, কখন বৃষ্টি চলে আসবে। রেস্টুরেন্টের এই সিস্টেমটা খুব ভালো, এই যে জল চাইলে জল, বিল চাইলে বিল, ওয়াটার চাইলে ওয়াটার। মানে পা টেপার জন্য একটা সুইচ নেই, একটা পা টেপার সুইচ থাকলে না হতো। পোষায় আর না, যতই দাও ততই চাই। স্বাদে আহ্লাদের খাবার দিয়ে আবার সেই দিনের লাঞ্চ করলাম। বিকালে ঠিক 4:30 নাগাদ আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিন দেখার জন্য। প্রথমে গিয়েছিলাম মোহনায়, তারপর পৌঁছে গেছিলাম শ্রী ওমকারেশ্বর টেম্পল। এই মন্দিরটি অ্যাকচুয়ালি হল শিব মন্দির, কিন্তু বাবা মহাদেব ছাড়া বহু ভগবানের এখানে পূজা করা হয়। শ্রী ওমকারেশ্বর টেম্পল থেকে চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন, তারপর জগন্নাথ দেবের পিসির বাড়ি। একটি বড় ঝিলের মাঝে ভাসমান অবস্থায় ছিল সেটি, 5 টাকা করে টিকিটও কাটতে হয়েছিল তার জন্য। তারপর সেই দিনে শেষ দ্রষ্টব্য স্থান অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি গিয়েছিলাম। বর্তমানে সেখানে কাজ চলছিল, কারণ সামনেই রথযাত্রা এবং জগন্নাথ দেব তার 2 ভাই বোন বলরাম ও সুভদ্রাকে নিয়ে এই মাসির বাড়িতে এসে উঠবেন। মাসির বাড়ির সোজা জগন্নাথ দেবের মন্দির। রথযাত্রার সময় এই রাস্তা দিয়েই রথ টানা হয় এবং এই রাস্তা দিয়েই আমরাও আমাদের হোটেলের দিকে রওনা দিই এবং সেই দিনের মতন শেষ করি। এর পরের দিনের ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।